হরর টকি ভূতের জগতে সবাইকে স্বাগত। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই হরর টকিজের 84 নম্বর এপিসোডে। আশা করি সবাই খুব ভালো আছো আর হরর টকিজ শুনছো। আজকে হরর টকিজে থাকছে পরপর দুটি সত্যি ঘটনা। আজকে বেশি দেরি না করে ডাইরেক্ট চলে যাব ঘটনায়। প্রথম ঘটনা পাঠিয়েছে রিমলি কর্মকার, ঝাড়গ্রাম থেকে। তো রিমলি যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই তুলে ধরছি তোমাদের মধ্যে। হাই দাদা, আমি রিমলি, বর্তমানে একজন নার্সিং স্টুডেন্ট এবং হরর টকিজের একদম নতুন শ্রোতা। তাই ভাবলাম হরর টকিজে একটা ঘটনা পাঠাই। তাই আজকে লিখতে বসে গেলাম সরাসরি তোমাকে পাঠানোর জন্য। আজকে আমার সাথে একটি ঘটনা ঘটে যাওয়া তোমাকে পাঠাচ্ছি। এবার আসি সরাসরি মেন ঘটনাতে। গত 2 থেকে 3 মাস আগে আমার কলেজ ছুটি হতো ওই ধরো সন্ধ্যে 6টা নাগাদ। শুনতে একটু অবাক লাগলো, এটাই সত্যি। সবে সবে বেরোতে শিখেছি, তাই একদমই একা। তাই তখন প্রথম প্রথম বাবাই আমাকে নিয়ে আসা করতো। তো ওই বাবার সাথে ঘর আসতে আসতে সন্ধে ওই 7:30 থেকে 7:45 বেজেই যেত। আর শীতের 7:30 7:45 মানে বুঝতেই পারছো। তো বাবার একদিন কাজ পড়ায় আমাকে একাই আসতে হয় ঘরে। তো অফিস টাইমে ওই গাদাগাদি ভিড়ের মধ্যে যখন ঘরের নিকটবর্তী বাস স্ট্যান্ডে নামলাম, তখন একদম শান্তি। তখন কটায় বা বাজবে, ওই ঘড়ির কাঁটায় ধরো 7:10 থেকে খুব জোর 15 বাজবে হয়তো। ওই বাস স্ট্যান্ড থেকে আমার ঘর আসতে প্রায় অনেকটাই ভেতর ভেতর দিয়ে আসতে হয় এবং ধরো ওই 20 থেকে 25 মিনিটের রাস্তা। প্রথম 10 মিনিটে স্ট্রিট লাইট থাকলেও বাকিটা পথ পুরোটাই অন্ধকার। স্ট্রিট লাইটের নিচ দিয়ে হাঁটা শুরু করি। সামনে অন্ধকার, যেন ধোঁয়াচে ভরা পুরো রাস্তা। অন্ধকার যেন ক্রমশ আরো অন্ধকার হয়ে আসছে। আমি আমার ফোনের ফ্ল্যাশ চালিয়ে নিজের মতন হাঁটতে শুরু করি। বেশ খানিকটা যাওয়ার পর একটি জায়গা পড়ে, যেখানে একদিকে হচ্ছে জঙ্গল এবং আরেকদিকে পাঁচিল দিয়ে পুরোটা ঘেরা। আমি নিজের মতন চলতে চলতে লক্ষ্য করলাম আমার পেছনে কেউ একটা আছে। আমি যখন পেছনে ঘুরে তাকালাম, সেটা দেখার জন্য আমি কোনো প্রস্তুত ছিলাম না। একজন জীর্ণ শীর্ণ বাচ্চা ছেলে, বয়স ওই 7, 8 বা 9 হবে, খুব জোর। আমার পিঠের ব্যাগটা টেনে ধরে আছে। হাজার চেষ্টা করেও আমার পক্ষে সম্ভব হচ্ছিল না ওর কাছ থেকে আমার ব্যাগটা ছাড়ানো। আমি যখন আমার ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে পড়ে ওর মুখের দিকে ফেলছিলাম, তখন ও করুণ সুরে আমাকে বলছিল, লাইট অফ করো, লাইট অফ করো। আমি লাইট অফ করছি, দেখি তখন আবার আমার ব্যাগে টান পড়ছে। একটা বাচ্চা, অন্ধকারের তো কোনো অবয়বকে বোঝা যায়, সমানে আমার ব্যাগে টান দিচ্ছে। আমি আবার লাইটটা জ্বালাই, তখনও বলে, বারবার এমনি লাইটটা জ্বালাও না। আবারও সে একই রকমভাবে লাইটটা যখন বন্ধ করছি, মনে হচ্ছে কেউই নেই ওখানে। আমার এবারে ভয় লাগতে শুরু করে। আমি লাইট জ্বালালে দেখছি ও নেই, আবার লাইটটা অফ করলে আমার ব্যাগে টান পড়ছে। এটা কি হচ্ছে? আমি রীতিমতন এবারে ঘামতে থাকি। আমি বেশ কিছুটা এগিয়ে আসি এবং আমার ফোনের ফ্ল্যাশ জ্বলছিল, কারণ আমার ভয় লাগছিল। এবং ফোনের ফ্ল্যাশ জ্বালাতে ওই বাচ্চাটাকেও আমি আর দেখতে পাইনি। বেশ কিছুটা এগিয়ে আসার পর আমি দেখি আবার একটা ব্যাগের মধ্যে টান। মুখ ঘুরিয়েছি যেই, দেখি সেই একই চেহারা, ওই একই অবয়ব আমার দিকে তাকিয়ে আমাকে বলছে, ওরা ওরা আমাকে অনেকদিন ধরে কিছু খেতে দেয়নি দিদি, আমাকে কিছু খেতে দেবে? আমার এবারে গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে একটা স্বরও বেরোলো না। সেই সমানে ওই একই কথা বলে যাচ্ছে, ওই একই কথা। হাজার চেষ্টা করেও ওই বাচ্চার জোরের কাছে আমার শক্তি কোনো কাজেই লাগছে না। কিন্তু পরক্ষণে আবার আমার খুব মায়াও হলো ওর উপর। তাই ব্যাগ থেকে একটি বিস্কিটের প্যাকেট বার করে দিতে যাব, তখন দেখি সামনে কেউ নেই। আমি ওই বিস্কিটের প্যাকেটটা ওইখানেই রেখে চলে আসলাম। কয়েকদিন পর আমার কলেজের ছুটির টাইমিংটি 6টা থেকে 5টা করে দেওয়া হলো।
কিন্তু এখনও যখন ওই রাস্তা দিয়ে আমি যখন একা একা হেঁটে আসি, তখন মনে হয় কেউ যেন পিছু পিছু আমার আসছে, কেউ যেন আমাকে পাহারা দিচ্ছে, কিন্তু কাউকেই দেখতে পাই না। সমানে মনে হয় কেউ যেন আড়াল থেকে আমাকে পাহারা দিচ্ছে। অন্ধকারে পথ চলায় কেউ যেন আমার সঙ্গী হয়েছে। জানি না কতটা কার ভাল লাগবে এই ঘটনাটি। দাদা, ঘটনাটি ঠিক গুছিয়েভাবে তোমাকে হয়তো লিখতে পারলাম না। ভালো লাগলে আমাদের এই হরর টকিসে শুনিও। প্রথমবার কিছু লিখলাম তোমাকে, শোনার অপেক্ষায় রইলাম হরর টকিসে। ধন্যবাদ। বেশ অন্যরকম একটি ঘটনা। হয়তো একটি বাচ্চা, হয়তো অনেক কষ্ট বা অনেক বেদনাদায়ক তার মৃত্যু, তাই এমনি রিমলির কাছে একটি বায়না করে বসে। হয়তো বাচ্চাটি কোনো চাইল্ড লেবার ছিল, বা হয়তো তার ঘরের পরিবার তাকে খেতে দেয়নি অনেক দিন ধরে, তার কারণে তার এমনি মৃত্যু, তাই রিমলিকে দেখা দিচ্ছে বারবার। হতেই পারে, কোনো আশ্চর্যের কিছু বিষয় নয়। তো রিমলিকে অসংখ্য ধন্যবাদ জানাই হরর টপিসকে এমনি একটা ঘটনা ঘটানোর জন্য। এবার চলে যাব আজকে দ্বিতীয় নম্বর ঘটনায়, আরও একটি গায়ে কাটা দেওয়ার মতন ঘটনা। আমি যখন ঘটনাটি পড়েছিলাম, আমি যখন ঘটনাটি রিসিভ করি, আমার গায়ে কাটা দিয়ে ওঠে। যাই হোক, ডিরেক্টলি ঘটনায় চলে যাব। ঘটনা পাঠিয়েছে সুবীর হালদার, অন্ডাল, দুর্গাপুর থেকে। তো সুবীর যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই তুলে ধরছি তোমাদের মধ্যে। হাই দাদা, আমি আমাদের এই হরর টকিসের অনেক বড় ফ্যান, অনেক বড় ফ্যান, একদম বলতে পারো শুরু থেকে আমাদের এই হরর টকিস শুনছি। তাই ভাবলাম আজকে একটি ঘটনা পাঠাই তোমাকে। আমি কিছুদিন আগে বাপি মাকে নিয়ে বাইরে বেড়াতে গিয়েছিলাম। সেখানে বাপির মুখেই এই ঘটনাটি শুনি এবং তাই ভাবলাম তোমাকে লিখতে বসে যাই। ঘটনাটি আমার বাপির বন্ধুর। কিছু কারণে তার নামটি বলছি না, তাই এই ঘটনাটিতে আমি সম্রাট কাকু বলে সম্বোধন করলাম। কাকু, কাকুর যে ওয়াইফ কাকিমা এবং কাকুর মা এবং একটি ভাইপো, এরা চারজন মিলে ঘরে থাকতো। কাকু প্রেম করে বিয়ে করেছিল। কাকিমাকে কাকুর মা পছন্দ করতো না। একটি ছোটখাটো কোম্পানিতে কাজ করতো কাকু, খুব একটা যে আয় করতো তা নয়। কাকুর মা সারাদিন কাকিমাকে খোঁটা দিত এবং সারাদিন কাজ করাতো, কষ্ট দিত, খেতে দিত না। ইনফ্যাক্ট যখন খাবার খেত তার মধ্যে ছাই ফেলে দিত। এর বিনিময়ে কাকু যদি কিছু বলতে যেত, কাকুকেও কথা শুনতে হতো। একদিন কাকুর অবর্তমানে কাকুর মা প্রচুর কথা শোনায় এবং প্রচুর কাজ করায় কাকিমাকে দিয়ে, এবং খুব অশান্তি করে, খেতে দেয় না সারাদিন। এবং কাকু আসার পর কাকিমা কাকুকে সমস্ত কথা খুলে বলে, এবং কাকিমা এটাও বলে কাকুকে যে এই সংসারে তিনি আর বাঁচতে চান না। এবং ওই দিন রাত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটে। কাকু এবং কাকিমা দুজনাই একসাথে ওই দিন রাত্রে টিনের ছাদের মধ্যে নিজেদের গলায় দড়ি দেয়। কেউ বুঝতেও পারে না যে ঘরের ভেতর দুজন এমন সিলিংয়ের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। সকাল হয়েছে, কাকুর মা কাকিমাকে খোঁটা দিয়ে ডাকে, মহারানী ওঠো, কাজগুলো কি তোমার বাবা এসে করে যাবে? কিন্তু ঘরের ভিতর দিয়ে কোনো আওয়াজ আসে না, শুধু দুজনের হাসির আওয়াজ আসে। অনেকক্ষণ হাসির আওয়াজ শুনতে শুনতে বড় যা ঘরের জানলাটা হালকা ঠেলা দিতেই দেখে দুজনা গলায় দড়ি দিয়েছে এবং দুটো বডি ঝরে ঝরে দুলছে সিলিংয়ের সাথে। সারা ঘরে হাসির আওয়াজ। এরপর পাড়ার সকলে খবরটা জানতে পারে এবং সকলে আসে, থানায়ও খবর দেওয়া হয়। থানা থেকে এসে দেখে সে একই অবস্থা, বডি দুলছে এবং সারা ঘরে হাসির আওয়াজ। থানার দিকে ডোমকে আনা হয়। ডোম এসে বলে বডি দুটোকে দানবে পেয়েছে, ওই বডি দুটোতে অন্য আত্মা ঢুকে গিয়েছে। এরপর ডোম মরা পুরনো বাঁশের বাড়ি দুটো মারে ওই বডির উপর। হাসির আওয়াজ তারপর থামে এবং বডি নামানো হয়। সব কাজ মিটিয়ে বডি দুটোকে দাহ করা হয়। কিন্তু দাদা বিশ্বাস করবে, ওই দিনের পর থেকে কেউ ওই ঘরে থাকতে পারে না। একমাত্র কাকু ওই দাদার মেয়েটাই ঢুকতো। শুধু
সারাদিন ছোটো মা করে কার সাথে যেন কথা বলতো, কার সাথে যেন খেলতো, এবং মাঝে মধ্যেই ওই ঘরে কাকু কাকিমার গলার হাসির আওয়াজ শুনতে পেত। এবং তারপর থেকে যতদিন কাকিমা বেঁচে ছিল, কোনোদিন তিনি শান্তিতে থাকতে পারেননি। খাওয়াতে প্রায় দিন ছাই পাওয়া যেত, সেই ছায়ে কোথা থেকে যে এসে পড়তো সেটা কেউই বুঝতে পারতো না। কাকুর মা যতদিন বেঁচে ছিলেন, কাকু কাকিমা ওই বাড়িতেই ছিলেন। কাকুর মা মারা যাওয়ার পর তার দাদা বৌদি বাকি যারাই ওই ঘরে ছিল তারা কেউই আর কাকু কাকিমার আওয়াজ শুনতে পায়নি। জানি না কতটা কি গুছিয়ে লিখতে পারলাম, ভালো লাগলে শুনিও দাদা। অনেক বড় ভক্ত তোমার, ভালো থেকো দাদা, অনেক অনেক ভালোবাসা তোমাকে এবং আমাদের এই হরর টকিজ পরিবারকে ধন্যবাদ। বেশ অন্যরকম একটি ঘটনা। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? একটি ঘরের মধ্যে স্বামী স্ত্রী, মৃতদেহ, এবং সবথেকে বড় হচ্ছে ঝুলন্ত মৃতদেহ, এবং সেই হাসির আওয়াজ বেশ অনেকটাই গায়ে কাটা দেওয়ার মতন। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, দেখুন তো ভয় লাগে কিনা। যাই হোক, সুবীরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হরর টকিজকে এমনি একটু উপহার দেওয়ার জন্য। তোমরাও ঘটনা পাঠাও। হরর টকিজকে ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে? মেল করতে হবে horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করে দিতে পারো। দেখো যে এই ঘটনা যেটা তুমি পাঠাবে সেটা আগে কোনো কোথাও পাবলিশ না হয়ে গিয়ে থাকে আর কি, তাহলে আমাদেরই সুবিধা হয়। দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ।